তো আমরা লাস্ট লেকচারে কস্ট ফাংশন নিয়ে কথা বললাম। নিউরাল নেটের কস্ট ফাংশনটা বোঝার জন্য আর একটু আমরা লজিস্টিক রিগ্রেশনে কস্ট ফাংশন নিয়ে কথা বললাম, মানে মেইনলি এই যে ক্লাসিফিকেশন অ্যালগরিদম এর জন্য কি ধরনের কস্ট ফাংশন ব্যবহার করব এটা নিয়ে মেইনলি কথা বলবো। আমরা মেইনলি নিউরাল নেটের যে সলিউশন নিয়ে কথা বলবো throughout this course, মেইনলি নিউরাল নেটকে ক্লাসিফিকেশনের জন্য কিভাবে ব্যবহার করা যায় এটা নিয়ে কথা বলবো। সেজন্য এইটার জন্য যে কস্ট ফাংশন হওয়া উচিত ওই ধরনের কস্ট ফাংশন নিয়ে মেইনলি আসলে আমরা আমাদের লেকচারটাকে সাজাইছি। তো তোমার যদি নিউরাল নেটকে অন্য কোনো প্রবলেমের জন্য ব্যবহার করতে চাও, লাইক আনসুপারভাইজড লার্নিং এর জন্য, ক্লাস্টারিং এর জন্য ব্যবহার করতে যাচ্ছ, বা রিগ্রেশন বা অন্য কিছুর জন্য ব্যবহার করতে যাচ্ছ, অন্য লার্নিং এর জন্য ব্যবহার করতে যাচ্ছ, নট দ্য ক্লাসিফিকেশন প্রবলেমস। আমরা তো জানি যে দুইটা মেশিন লার্নিং এর দুইটা ট্রেন্ড, একটা ক্লাসিফিকেশন, একটা রিগ্রেশন। আসলে ক্লাসিফিকেশন ছাড়া অন্য কাজে ব্যবহার করলে আমরা কস্ট ফাংশনটা ডিফারেন্ট কস্ট ফাংশন ব্যবহার করতে হবে। ওকে, সো ক্লাসিফিকেশনের জন্য আমরা কেন ওই যে আমরা যে লাস্ট যে কস্ট ফাংশন নিয়ে আলাপ করলাম, লগ অফ the hypothesis is for y1 y equal to 1 ক্লাসের জন্য, and log of 1 minus hypothesis y equal to 0 এর জন্য কেন এরকম আমরা করতেছি, বা আমাদের মেইনলি আসলে টোটাল যে y equal to 1 আর y equal to 0 এর জন্য কিভাবে আমরা এটাকে ফরমেশন করছি এটা এখানে আমরা দেখে বুঝবো। তো আসলে কেন আমরা এটা আমরা মিডের আগে আমরা দেখছিলাম, মিডের এক্সামের আগে আমরা মিডের সময় এটা কভার করছিলাম, মিডের সিলেবাসে ছিল যে আমরা লগ অফ হাইপোথিসিস যেটা বলতেছি, এটা আসলে লগ অফ জেড যদি আমরা বলি, জেড, তো লগ অফ জেড আসলে শেপটা এরকম, আর লগ অফ 1 মাইনাস জেড এর শেপটা হচ্ছে এরকম। তো আমরা বলছিলাম যে আমাদের কস্ট ফাংশনের এরর স্পেসটা যেখানে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যবহার করবো, কস্ট ফাংশন এরর স্পেসটা আমরা এক্সপেক্ট করি সবসময় যাতে এটা বোল শেপের হয়। তো এটাকে বোল শেপের জন্য আমরা মেইনলি এরকম একটা কস্ট ফাংশন চুজ করছি। তো এখানে দেখো আমরা দুইটা আলাদাভাবে চিন্তা করছি। যখন y equal to 1 এর জন্য আমার মাইনাস লগ অফ হাইপোথিসিস, আর y equal to 0 এর জন্য মাইনাস লগ অফ 1 মাইনাস হাইপোথিসিস। ওকে, তো এটা দেখো যখন আমার y equal to 1 হবে, এই কস্ট ফাংশনে y equal to 1 হবে, তখন এই যে লগ অফ হাইপোথিসিসটা কাজ করবে, আর তখন y equal to 1 হলে এই পার্টটা 0 হয়ে যাবে, 1 মাইনাস 1 মানে 0, তখন এই পার্টটা ক্যান্সেল আউট হয়ে যায়। আর এটা যখন আমরা y equal to 0 বলবো, তখন আমরা এই টার্মটা দেখতেছি যে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তখন এই টার্মটা আবার কাজ করতেছে। তাহলে y equal to 0 এর জন্য log of 1 minus hypothesis এবং y equal to 1 এর জন্য আসলে আমরা যে ইকুয়েশনটা এখানে কস্ট ফাংশন হিসেবে দেখতেছি, আসলে কস্ট ফাংশনটা ওইরকমই, y equal to 0 এর জন্য log of 1 minus hypothesis and y equal to 1 এর জন্য log of hypothesis। সো এখন আমরা আসি যে আমরা প্যারামিটার মানে থিটা কে চেঞ্জ করে মেইনলি আমার এই কস্ট ফাংশনটাকে মিনিমাইজ করার চেষ্টা করব।
তো আমরা অলরেডি বলছি যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট এন্ড যে মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে আমরা ফরমেশন দেখলাম, যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম যেভাবে দেখলাম, এটা আইডেন্টিক্যাল টু দা লিনিয়ার রিগ্রেশনের মতো, শুধু হচ্ছে গিয়ে হাইপোথিসিসটা চেঞ্জ। হ্যাঁ, এবং আমরা আউটপুট নিয়েও কথা বললাম, যে ওয়ান ভার্সেস অল, এটা নিয়েও কথা বলছিলাম। এখন যদি আমরা এক্সাম্পল ধরি, আমরা এরকম একটা নিউরাল নেট ব্যবহার করতেছি যেখানে 4টা লেয়ার আছে, 2টা হিডেন লেয়ার, একটা ইনপুট লেয়ার হচ্ছে গিয়ে লেয়ার 1, লেয়ার 2 হচ্ছে গিয়ে আমার হিডেন লেয়ার, এবং লেয়ার 3টা হচ্ছে গিয়ে হিডেন লেয়ার, এবং লেয়ার 4টা হচ্ছে গিয়ে আউটপুট লেয়ার। লেয়ার 4টা হচ্ছে গিয়ে আমার 4টা ক্লাসিফাই করতে পারে। সো এখানে কে হচ্ছে গিয়ে আমার 4। ওকে, সো এইটাকে যদি আমরা এক্সাম্পল ধরি, এইটাকে মেইনলি এক্সাম্পল ধরে আমরা সামনে দেখবো আমাদের এক্সাম্পল গুলা। ওকে, আমরা কস্ট ফাংশন নিয়ে আরেকটু কথা বলতে চাই, যে পার্টটা আমরা কস্ট ফাংশন নিয়ে অলরেডি আমরা কথা বলছি, যে কস্ট ফাংশনের এই পার্টটাকে নিয়ে লজিস্টিক রিগ্রেশনে, কিন্তু কস্ট ফাংশনে নরমালি আরেকটা পার্ট ইউজ করা হয়, যেটাকে আমরা বলি রেগুলারাইজেশন প্যারামিটার। এই রেগুলারাইজেশন প্যারামিটারের কাজটা কি? রেগুলারাইজেশন প্যারামিটারের কাজ হচ্ছে গিয়ে যে আমার কস্ট ফাংশনে যে আমরা টিটাকে চেঞ্জ করতেছি, কস্ট ফাংশন মানে আমার যে কস্ট ফাংশনে তো আমার আর এররটা দেবে না, আমরা যে গ্রেডিয়েন্ট ডিসেন্টে যে টিটাকে চেঞ্জ করতেছি, ওই টিটা যাতে বড় ধরনের চেঞ্জ না হয়, সেজন্য আমরা এই রেগুলারেশন কস্ট ফাংশনের মধ্যে এই রেগুলারেশন প্যারামিটারটা রাখি, টিটা এফেক্টটা যাতে বড় ধরনের না হয়। তো এটা দেখো একটু দেখলে বুঝবো যে রেগুলার আমরা এই লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা যে টিটা 0, তো আমরা আলাদা যেখানে ইন্টারসেক্ট করবে লাইন বা যেখান থেকে শুরু হবে, এটাকে আমরা টিটা 0 কোফিশিয়েন্ট বলি, এটা সাথে সাথে 1 থাকে, এবং টিটা 1 থেকে আমার আর অন্যান্য ফিচার, টিটা 1 x1 হচ্ছে কি আরেক একটা ফিচার, টিটা 2 x2 হচ্ছে কি আরেকটা ফিচার। তাহলে এগুলো হচ্ছে টিটা 1 টিটা 2, দিস আর দ্য coefficient for x1 feature, x2 feature. ওকে, এখন দেখো যে এই x1 ফিচার এবং x2 ফিচার, বা আমার যতটা ফিচার আছে, আমরা ধরলাম যে নাম্বার অফ ফিচার n, তো নাম্বার অফ ফিচার n প্রত্যেকটার জন্য আমরা কি করতেছি, যে আমার কস্ট ফাংশনটা লেখার পরে প্লাস করে ল্যামডা ডিভাইডেড বাই 2m দিয়ে 1 থেকে শুরু করে টোটাল নাম্বার অফ ফিচার পর্যন্ত ফিচার মানে আমার যতটা কোফিশিয়েন্ট আছে সবগুলাকে স্কোয়ার করে সাম করতেছি। সবগুলাকে স্কোয়ার করে সাম করলে দেখো, আমার যদি টিটা যদি বড় হয়, কোনো বড় নাম্বার হয়, এটাকে যদি স্কোয়ার করি, তাইলে এইটা এই কস্ট ফাংশনের উপরে বড় নাম্বারের এফেক্ট ফেলবে। আর টিটা যদি আমার ছোট নাম্বার হয়, এইটাকে যদি স্কোয়ার করি, তাইলে কিন্তু এটা আমার কস্ট ফাংশনের মধ্যে মিনিমাল এফেক্ট ফেলবে। তো দেখো, আমরা এভাবেই কিন্তু আমরা টিটাকে রেগুলারাইজ করতেছি, যে টিটা যাতে বড় নাম্বার না হয়। এতটুকু কি বোঝা গেছে? কারো কি কোয়েশ্চন আছে এখানে? বুঝা গেছে। ওকে,
যদি এটা যদি বুঝো, এটা আমরা লজিস্টিক রিগ্রেশনের জন্য আমরা কস্ট ফাংশন দেখছি, কিন্তু আমরা নিউরাল নেটওয়ার্কের জন্য আমরা যখন কস্ট ফাংশন দেখব, তখন আমাকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হবে। নিউরাল নেটওয়ার্কে আমরা যদি প্রথমে আমরা দেখবো যে আউটপুট লেয়ারে আমার কয়টা ইউনিট, আউটপুট লেয়ারে আমরা যদি ওয়ান ভার্সেস অল এর কনসেপ্টে ধরি, তাহলে আমরা নাম্বার অফ ক্লাস অনুযায়ী যে আমার আউটপুট লেয়ারের ভেক্টর হবে, ভেক্টরের ডাইমেনশন হবে নাম্বার অফ ক্লাসের উপরে। ধরো আমার নাম্বার অফ ক্লাস যদি 4 হয়, তাহলে ভেক্টর ডাইমেনশন অন 4 হবে 1 into 4, ও যেটা হচ্ছে একটা কলাম ভেক্টর, যেটা 1 into 4 হবে। ওকে, সো এটা আমার ভেক্টরের ডাইমেনশন বোঝাচ্ছে। তো হাইপোথিসিস ফাংশন আমার ওই পার্টিকুলার ভেক্টরকে আউটপুট হিসেবে দিবে। এখন ধরো আমরা যে এক্সাম্পল আগে দেখলাম যে নিউরাল নেটওয়ার্ক, যে ওখানে আউটপুট হচ্ছে গিয়ে 4টা, তাহলে আমার এই 4টা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের সাথে প্রত্যেকটা ইউনিটে আমার অ্যাকচুয়াল আউটপুট এবং হাইপোথিসিসের আউটপুট, এইটা কস্ট ফাংশন আমাকে এইটা অনুযায়ী কস্ট ফাংশন আমাকে ক্যালকুলেট করতে হবে। প্রত্যেকটা পারসেপ্টনের জন্য, এই ধরো পারসেপ্টন 1 এর জন্য একটা ক্যালকুলেট করো, 1, 2 এর জন্য কস্ট ফাংশন ক্যালকুলেট করে তারপর আমাকে সাম করতে হবে। এই সাম করার পরে মানে আমার নাম্বার অফ ইউনিট অনুযায়ী, আউটপুটের নাম্বার অফ ইউনিট অনুযায়ী সাম করার পরে তারপরে আমাকে নাম্বার অফ ট্রেনিং ডাটা, তাহলে ট্রেনিং ডাটাতে আমার ট্রেনিং সেটে আমার যতটা ডাটা আছে, যদি এটা 200টা ডাটা থাকে বা 2000 বা 5000 স্যাম্পল থাকে, প্রত্যেকটা স্যাম্পলের জন্য আমাকে কস্ট ফাংশনে হিসাব করতে হবে। তাইলে আমাকে প্রত্যেকটা স্যাম্পলের জন্য প্রত্যেকটা ক্লাস মানে প্রত্যেকটা পারসেপ্টন ধরে, আউটপুটের লেয়ারের প্রত্যেকটা পারসেপ্টন ধরে আমাকে এরর ক্যালকুলেট করতে হবে। এটা তো বোঝা গেছে নাকি? সেজন্য আমরা k equal to 1 to big K পর্যন্ত আমরা এভাবে ক্যালকুলেট করব, তারপরে m পর্যন্ত 1 I equal to 1 to m পর্যন্ত ক্যালকুলেট করব। এটা মোটামুটি বোঝা গেছে নাকি? ওকে, বোঝা গেছে তো? কোন কনফিউশন থাকলে বলো। স্যার এখানে আমরা এখানে কে বলতে আমরা আউটপুট লেয়ারে বা নাম্বার অফ ক্লাস, আমরা কয়টা নাম্বার অফ ক্লাসের উপরে যেহেতু আমার আউটপুট লেয়ার ডিপেন্ড করতেছে, সেজন্য আউটপুট লেয়ারে আমার কয়টা ইউনিট, এটার উপরে আমি ক্যালকুলেট করব। মানে কি প্রত্যেকটা, ধরো এটাকে যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বলতে চাই, ধরো আমার কার বা পেজিস্টেরিয়ান, আমরা বললাম যে পেজিস্টেরিয়ান বোঝানোর জন্য আমরা আমার অ্যাকচুয়াল ভেক্টর, এটা ভেক্টরের আউটপুট এটা হবে পেজিস্টেরিয়ান আইডেন্টিফাই করার জন্য 1 0 0 0, আর কারের জন্য হচ্ছে গিয়ে 0 1 0 0। ঠিক আছে, এখন আমার যে এই 4টা পারসেপ্টন, এটা অনুযায়ী আমার এখানে আসলো ধরো 0.7, এখানে আসলো 0.4, এটা ধরো 0, এটা 0। তাহলে আমার প্রিডিক্টেড আসলো হচ্ছে গিয়ে 0.7, 0.4,
0 0 মাইনাস অ্যাকচুয়াল হচ্ছে গিয়ে আমার 1 0 0 0। তাহলে এই এতটুকু হচ্ছে গিয়ে এই রেজাল্ট, হ্যাঁ, এই এররটা না মেনলি আসলে এররটা তো এটাই। জি স্যার। আমার এরর এখানে কি হয়েছে যে এরর যত নাম্বার আসছে এটা আমার অ্যাকচুয়াল, এটা আমার অ্যাকচুয়াল আর এটা আমার হাইপোথিসিস। The actual into log of hypothesis plus 1 minus actual into 1 minus log of hypothesis এটা করব, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আসি আমরা তাইলে রেগুলারাইজেশন প্যারামিটারও চেঞ্জ হবে, রেগুলারাইজেশন প্যারামিটারটাও রেগুলারাইজেশন প্যারামিটারটা কিসের উপরে হবে? ধরো আমার ইনপুট হচ্ছে গিয়ে 3টা ইউনিট, আমার হিডেন লেয়ার, এটা ফার্স্ট হিডেন লেয়ার, এটা ধরো আমার সেকেন্ড হিডেন লেয়ার, এটা আমার আউটপুট লেয়ার। এখন দেখো যে আমরা এল বলতে এখানে বলতেছি যে একদম বিগ এল বলতে এই 4 নম্বর লেয়ারকে বোঝাচ্ছি। বিগ এল মানে এখানে 4, তাহলে L12 মাইনাস L মাইনাস 1, সরি L12 L মাইনাস 1 মানে হচ্ছে কি আসলে এতটুকু পর্যন্ত, ইনপুট থেকে এতটুকু এই লেয়ার পর্যন্ত আমাকে ক্যালকুলেট করব, মানে এই লেয়ার পর্যন্ত প্রত্যেকটা কানেকশনের যে ওয়েট আছে টিটা আছে, প্রত্যেকটা কানেকশনের যে টিটা আছে এই টিটাটাকে, প্রত্যেকটা কানেকশনের টিটা, হ্যাঁ, এই টিটাটাকে ক্যালকুলেট করবো। এই ধরো এই কানেকশনে আমার টিটাটা হচ্ছে গিয়ে টিটা লেয়ার 1, আর এটা লাগা ফার্স্ট পারসেপ্টন আর ফার্স্ট ইনপুট, বুঝা গেছে? হ্যাঁ, তাহলে এটা লেয়ার, এটা দিয়ে আমি লেয়ার বোঝাচ্ছি। পরের লুপটা হচ্ছে গিয়ে আমার এসএল, যেটা আমার ধরো এটা যদি এসএল হয় তাহলে এটা এসএল প্লাস 1, এখানে এই লেয়ারে যতটা ইউনিট আছে এটা হচ্ছে কি আমার এসএল, আর এই লেয়ারে যতটা ইউনিট আছে এটা আমার এসএল প্লাস 1। তাইলে এই আই আর এই জে, এই দুইটা লুপ দিয়ে তারপরে আমি এই প্রত্যেকটা টিটার স্কোয়ার করতেছি। তাহলে কি প্রত্যেকটা কানেকশনের যে টিটা আছে এই টিটা কি স্কোয়ার করে মেইনলি এতটুকু পর্যন্ত টিটাকে, যে টিটার কানেকশনে, যে কারণ টিটার লেয়ার আমাদের টিটা সব সময় দিয়ে পর্যন্ত থাকে না, মানে এল এই যতটা ধরো আমার এখানে 4 লেয়ার আর টিটা এখানে কত পর্যন্ত থাকবে, L3 পর্যন্ত থাকবে, 3 পর্যন্ত থাকবে। এটা টিটা 2, এটা টিটা 1, ঠিক আছে? এটা আমরা দেখছি তো না আগে। এইখানে কানেকশনে হচ্ছে গিয়ে টিটা 2, এটা কানেকশন হচ্ছে টিটা 3, আর এইখানে কানেকশন গুলো হচ্ছে গিয়ে টিটা 1 লেয়ার। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকতাম বলো। স্যার আর এল প্লাস 1 মানে 4 এর যে সামেশনটা ওটা কি আউটপুট লেয়ারে চলে যাবে? এল এর ভ্যালু, হ্যাঁ, এল এর ভ্যালু যখন কি হবে 3 2 হবে 2, 2
এল ভ্যালু যখন 2 হবে তখন তো এই দুইটা কানেকশন, থিটা এল এর ভ্যালু 2 মানে থিটা 2 না, তখন এস এল হবে এইটা আর এস এল প্লাস 1 হবে এইটা। আচ্ছা, বুঝতে পারছি স্যার। মানে তো তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো তো মোটামুটি না? জি স্যার, আসলে জি। আমরা যেটা বুঝাইতে যাচ্ছি যে প্রত্যেকটা ইউনিটের যে কানেকশনের যে টিটা আছে, প্রত্যেকটা ইউনিটের কানেকশনের টিটাকে আমরা স্কয়ার করে তারপরে ল্যামডা প্যারামিটার দিয়ে মাল্টিপ্লাই করে আমরা বাই 2m দিয়ে ডিভাইড করে রেগুলারেশন করে দেখতেছি যে আমার টিটাটা বড় কোনো টিটা নিয়ে নিলাম কিনা। আর কিছু বড় টিটা থাকলে তখন আমার এররের মধ্যে আমার কস্ট ফাংশনের মধ্যে বড় এফেক্ট ফেলবে, কস্ট ফাংশনের মধ্যে বড় এফেক্ট ফেলবে না, প্লাস করতেছি। এইটা যদি বুঝে থাকো তাহলে আমরা আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা মিনিমাইজ দ্য থিটা, minimize the j of theta by changing the cost theta vector না, by changing the theta vector। এখন আমরা ব্যাক প্রপোর্শন অ্যালগরিদমটাতে যাচ্ছি। কিছু বললাম? সরি স্যার। ওকে, সো এখানে আমরা ব্যাক প্রপোগেশন অ্যালগরিদমে প্রথমে আমরা ফরওয়ার্ড প্রপোগেশন করব। ফরওয়ার্ড প্রপোগেশন করব, তোমরা আগে যদি মনে থাকে তোমাদের যে আমরা যখন এইরকম একটা নেটওয়ার্কের মধ্যে আমরা দেখছিলাম যে এটা আমার ইনপুট ইউনিটস গুলা, এটাকে আমি এ ভেক্টর দিয়ে প্রেজেন্ট করতেছিলাম, এ ভেক্টর লেয়ার 1, যেটাতে আমার ইনপুট হচ্ছে গিয়ে A0 লেয়ার 1, A1 লেয়ার 1, A2 লেয়ার 1, A3 লেয়ার 1। এটা আমার এ লেয়ার 1 ভেক্টর। এইটার সাথে যখন আমার এইখানে টিটা লেয়ার 1 মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে আমরা পাবো জেড লেয়ার 2। এই জেড লেয়ার 2 যখন আমরা জি অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে দিয়ে পাস করব, তখন আমরা পাবো এ লেয়ার 2, এ লেয়ার 2 ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে আমরা পাবো। এই ভেক্টরটা যখন আমরা টিটা লেয়ার 2 এর সাথে মাল্টিপ্লাই করব, এখানে দেখো মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করার পরে আমরা পাবো, এটার সাথে অবশ্যই আমাকে একটা বায়াস A0 এড করতে হবে, যেরকম এখানে আমরা A0 এড করছি এই ফার্স্ট লেয়ারে, লেয়ার 2 তে আমাকে A0 এড করতে হবে। A0 এড করে তারপরে টিটা লেয়ার 2 এর সাথে মাল্টিপ্লাই করার পরে আমরা আসলে পাবো জেড লেয়ার 3। এই জেড লেয়ার 3 কে যখন আমরা জির মধ্যে দিয়ে পাস করব, জির মধ্যে দিয়ে পাস করব, তখন আমরা A3 পাবো, A3 এ লেয়ার 3 ভেক্টরটা পাবো, এ লেয়ার 3 ভেক্টরটা পাবো। আর এ লেয়ার 3 এর সাথে
আমার এখানে টিটা লেয়ার 3 মাল্টিপ্লাই করলে আমরা পাবো জেড লেয়ার 4 এবং এটার সাথে এটাকে যখন আমরা ডি এর মধ্যে পাস করব, আমার জির মধ্যে দিয়ে পাস করব, তখন আমার A4 যেটা আমার আউটপুট লেয়ারের পারসেপ্ট্রন গুলার আউটপুট, এই ভেক্টরটা পাবো। তো এ লেয়ার 4 ভেক্টরটা হচ্ছে গিয়ে আমার মানে আউটপুট লেয়ারের পারসেপ্ট্রন গুলার ভেক্টর। এটা তো আমরা আগেও দেখছি নাকি, এটা তো বোঝা গেছে না? এটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড প্রপাগেশন, মানে সামনের দিকে আমরা যাচ্ছি। আমরা যখন এই ফরওয়ার্ড প্রপাগেশনের পরে এখন ব্যাক প্রপাগেশনটা কি? ব্যাক প্রপাগেশন আমরা ব্যাকওয়ার্ড প্রপাগেশন করব, ক্রেডিট গুলাকে ডিস্ট্রিবিউট করব যে পিছনের ইউনিট গুলাতে এই এরর গুলা কিভাবে অ্যাসাইন হবে। আসলে কনসেপ্টটা এরকম, বা মেইন থিমটা এটা যে আমরা যে আউটপুট লেয়ারে যে এররটা পেলাম, ধরো আমাদের যে আগের এক্সাম্পল অনুযায়ী আমরা যে ধরো 0.7 and 0.4 আর 0.0 হচ্ছে গিয়ে আমার আউটপুট লেয়ারের ভেক্টর পেলাম, কিন্তু আমার অ্যাকচুয়াল ভেক্টর হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে 1 - 0.0.0। তাইলে এই যে এদের মধ্যে যে ডিফারেন্সটা হলো এই যে এররটা, এই এররটার জন্য অবশ্যই এই ইউনিট গুলাও রেসপন্সিবল। যেহেতু এই ইউনিট গুলাও রেসপন্সিবল, তাহলে আমাকে এই ইউনিট গুলাতে এররটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এররটা শুধু এখানে রাখলে, এখানে এররটাকে কনসিডার করলে হবে না, এই ইউনিট গুলাতেও ডিস্ট্রিবিউট করতে হবে। মানে এটা কি বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? মানে আসলে কি, মানে এররটা তো অনেকগুলা পারসেপ্টনের কম্বাইন্ড এরর, পিছন থেকে এররটা পিছন থেকে প্রপোগেট হয়ে আসতেছে। তো এরর কারেকশন করতে গেলে আমাকে পিছন থেকে প্রত্যেকটাতে একটু একটু করে কারেকশন করতে হবে। এটা হচ্ছে কি মেইন থিম আমার ব্যাক প্রপোগেশনাল পরিভাষা। জি স্যার, বুঝতে পারছি। মানে মেইনলি স্যার আমাদের আউটপুট থেকে পিছনে যে যে ইনপুট লেভেল পর্যন্ত যাবে স্যার, মানে এররটা নিয়ে এখান থেকে আপডেট আসবে। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করলাম যে এই আমার যে আউটপুট লেয়ারে যে ভেক্টর যে প্রেডিক্টেড আউটপুট আর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস করে আমি ডেল 4টা পেলাম। ঠিক আছে, এই দুইটার মধ্যে মাইনাস করে আমি কি পেলাম? ডেল 4। এটা বোঝা গেছে? জি স্যার। ওকে, ডেল 4 পাওয়ার পরে ডেল 2 আমরা কিভাবে ক্যালকুলেট করতেছি? ডেল 2 হচ্ছে গিয়ে আমার টিটা 3 যেটা ছিল এখানে, এটাকে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করে ডেল 4 এর সাথে মাল্টিপ্লাই করব, ট্রান্সপোজ করে ডেল 4 এর সাথে মাল্টিপ্লাই করব। আপাতত আমি ইকুয়েশনটা বলতেছি, পরে আমরা ইকুয়েশনটা কিভাবে আসলো এটা নিয়ে আমরা কথা বলবো। তো ডেল 4 এর সাথে মাল্টিপ্লাই করব